আসসালামু আলাইকুম এভরিওয়ান। সীমাহীন ভালোবাসা গল্পের 5 নম্বর পার্ট। তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক। সকালে ঘুম থেকে উঠে রেডি হয়ে নিলাম। সকাল সকাল আম্মু আমাকে রেডি হতে দেখে বলল, কিরে বাবা, এত সকাল সকাল তুই রেডি হয়ে কোথায় যাস? আমি বললাম, আজকে একটা ইন্টারভিউ আছে, দোয়া করিও আম্মু। আম্মু বলল, আচ্ছা বাবা যা, ভালো করে পরীক্ষা দিবি, আর রাতে আমাকে বলে রাখবি না। তুই একটু বস, দেখি আমি কিছু তৈরি করি। আমি বললাম, কিছু করতে হবে না আম্মু, পরে এসে খেয়ে নিব, এখন আমি গেলাম। ভাই বলল, ভাইয়া শোন না। আমি বললাম, ভাই বল, কি হয়েছে? ভাই বলল, আজ থেকে স্কুলে যাব, এজন্য ভাবছিলাম। ভাইয়ের কথা শুনে আমি বুঝতে পারছি ও কি বলতে চেয়েছে। পকেটে ছিল 100 টাকা, কিন্তু কি আর করব, ছোট বোন স্কুলে যাবে, 100 টাকায় বের করে দিলাম। বাসা থেকে বের হয়ে চিন্তা করছি, এখন তো হেঁটে হেঁটে অফিসের সামনে যেতে হবে, সময় তো আছেই, এখন থেকে হাঁটতে থাকি। অফিসের সামনে যেতে যেতে প্রায় 15 মিনিট সময় লেগে গেছে। ওরে বাবা, কত বড় অফিস দেখা যাচ্ছে। আমি তো মনে করছিলাম ছোট অফিস হবে হয়তো। যাই হোক, চাকরি পেলেই হলো। চোখে চশমা লাগিয়ে আমি এমন একটা ভাব নিলাম যেন আমি এই অফিসের বড় একটা কিছু। এখানে আসার আগে সুইটি আমাকে বলেছিল, স্যার, যদি বোকার মতো হয়ে থাকেন তাহলে কেউ আপনাকে দাম দিবে না, একটু স্টাইল মারবেন, দেখবেন সবাই আপনাকে সম্মান করে। আমি ধীরে ধীরে হেঁটে লিফটে চলে গেলাম। লিফটের দরজা বন্ধ করব, তখন দেখে একটা মেয়ে দূর থেকে হাত ইশারা করে বলল, আমার জন্য একটু দাঁড়াও, আমিও যাব। দূর থেকে মেয়েটাকে দেখে মনে হলো বড়লোক বাবার মেয়ে, তবে চোখে বড় একটা চশমা আছে। আমার তো মনে হয় কানাটানা নয় তো এই মেয়ে, কি জানি তাতে আমার কি। মেয়েটা লিফটে আসতেই ওর শরীর থেকে এত সুন্দর একটা ঘ্রাণ বেরোচ্ছে, যেটা কি বলবো, এমন ঘ্রাণ আমি আগে কোথাও পাই নাই। মেয়েটা চোখের চশমা ঠিক করতে করতে আমার দিকে আড়াল চোখে তাকিয়ে বলল, তোমাকে তো এর আগে কখনো দেখি নাই, নতুন নাকি তুমি? আমিও কম কি, আমি চোখের চশমা খুলে বললাম, আমাকে কি সাধারণ মানুষ মনে হয় আপনার? আমি এই অফিসের নতুন ম্যানেজার, কার সাথে কিভাবে কথা বলতে হয় তা বুঝি জানেন না? মেয়েটা বলল, সরি সরি স্যার, আমি এই অফিসের নতুন চাকরি নিয়েছি তো এজন্য আপনাকে চিনতে পারি নাই। আমি বললাম, থাক, আর সরি বলতে হবে না, তবে তুমি আমার সাথে উপরে যাচ্ছ কেন? এই কথা বলে লিফটের দরজা খুলে মেয়েটাকে বের করে দিয়ে বললাম, আমি আগে উপরে যাই, আর তোমার যদি সময় থাকে তো হেঁটে হেঁটে চলে আসো, কেমন? আমার সাথে যাওয়ার যোগ্যতা তোমার নাই, বুঝলে? মেয়েটা আমার দিকে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে আছে। আমি লিফটের দরজা বন্ধ করে দিলাম, আর মনে মনে বলছি, যাক বাবা, নিজেকে এই অফিসের ম্যানেজার বানিয়ে নিলাম, আর আমাকে কেউ ধরতেও পারে নাই। লিফট থেকে নেমে অফিসের ভিতরে চলে গেলাম। গিয়ে দেখি আমার মতো আরো 5-6 জন বসে আছে ইন্টারভিউ দেওয়ার জন্য। তবে আমার জন্য আঙ্কেল যেহেতু রিকোয়েস্ট করেছে, তাহলে আমার চাকরি শিওর হবে। বসতে না বসতে আমার ডাক পড়লো ভিতরে যাওয়ার জন্য। আমি উঠে ভিতরে চলে গেলাম, সালাম দিয়ে ভিতরে ঢুকলাম। আর আমার সামনে চেয়ারে যিনি বসে আছেন তিনি এখানকার মালিক। আমি বুঝে গেছি। আমি দাঁড়িয়ে আছি বলে উনি বলল, বসো এখানে। আমি চেয়ারে বসার পর জিজ্ঞেস করলো, তা তোমার নাম কি রিফাত? আমি বললাম, জি স্যার। আঙ্কেল বলল, আমার ফ্রেন্ডের কি হও তুমি? আমি বললাম, উনার মেয়েকে আমি পড়াই, এইটুকু স্যার, আর কিচ্ছু না। আঙ্কেল বলল, আচ্ছা ঠিক আছে, তোমার কাগজপত্রগুলো আমার কাছে দাও। ওনার কথা মতো আমি ওনার হাতে সকল কাগজপত্রগুলো দিলাম। মানে হচ্ছে সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার, যা পিএইচডি এবং সিরিয়া অ্যাপের অফিসিয়াল পার্টনার। আর আপনারা তো জানেন, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরু হয়ে গিয়েছে। এটি হতে পারে সবচেয়ে বড় সুযোগ আপনার প্রিয় দলকে সমর্থন করার। এই অ্যাপসে আপনি ক্রিকেট, ফুটবল, টেনিস লাইভ ম্যাচ দেখতে এবং তাদের স্কোর ভবিষ্যৎবাণী করে সহজেই অর্থ উপার্জন করতে পারবেন। সেই সাথে বিএমডব্লিউ গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং আরো অনেক নগদ পুরস্কার জেতারও সুযোগ রয়েছে। এই অ্যাপটিতে আপনি ক্লাস ক্রিস্টাল, আন্ডার অ্যান্ড ওভার 21 ইত্যাদি গেম খেলে সহজেই আয় করতে পারবেন। আপনি বিকাশ, নগদ, রকেট, ব্যাংক, ক্রিপ্টো, পেপাল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই আপনার জেতা টাকা তুলতে পারবেন। এখানে আপনি 24 ঘন্টা 7 দিন গ্রাহক সহায়তা পাবেন। তাই এখনই গুগলে অনেক সার্চ করে প্রথম ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করুন। আর হ্যাঁ, রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড VOTO7 ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে 20,000 টাকা পর্যন্ত পান। 10 মিনিটের মতো উনি আমার সকল কাগজপত্রগুলো দেখে বলল, সবকিছু তো ভালোই আছে, এর আগে কি কোনো জায়গায় চাকরি করেছো? আমি বললাম, না, ট্রাই করিনি। আর আমি বলতে পারি, যদি আমাকে একটা সুযোগ দেন আমি আমার সবটা দিয়ে চেষ্টা করব স্যার। স্যার বলল, সুযোগ তো দিতেই হবে তোমাকে, আমার বেস্ট ফ্রেন্ড যেহেতু বলল, আমি তোমার সবকিছু রাখলাম। এক কাজ করো, তুমি আমার মেয়ের সাথে কথা বলে আসো, দেখো না কি বলে। আমি বললাম, আপনার মেয়ে কি? আঙ্কেল বলল, আমার মেয়ে অফিসের ম্যানেজার, আর আমি তো কয়েকদিন পর চলে যাব, এজন্য ওকে সবকিছু শিখিয়ে দিচ্ছি। তুমি গিয়ে বলবে স্যার আমাকে আপনার কাছে পাঠিয়েছে, তাহলেই হবে, আর কিছু বলতে হবে না। আমি বললাম, আচ্ছা ঠিক আছে। স্যারের রুম থেকে বের হয়ে পিয়নকে ম্যানেজারের রুম জিজ্ঞেস করতেই
হাত ইশারা করে দেখিয়ে দিল। আমি ম্যানেজারের রুমের সামনে চলে গেলাম। দরজার সামনে দাঁড়িয়ে বললাম, আমি কি ভিতরে আসবো ম্যাডাম? ভিতর থেকে উত্তর আসলো, ভিতরে আসো। তবে আমি ভিতরে তো তেমন কাউকে দেখতে পারছি না, তাহলে আওয়াজই বা আসলো কোথা থেকে? কি জানি বাবা, কই আসলাম আমি? আমি দরজা পার করে ভিতরে চলে গেলাম। আশেপাশে আমি খুঁজতে লাগলাম যে আওয়াজ কোথা থেকে আসছে, কিন্তু এখানে তো তেমন কাউকে দেখতে পারছি না। আমি হেঁটে হেঁটে ভিতরে যাচ্ছি, হঠাৎ করে পায়ে পা লেগে হুমড়ি খেয়ে টেবিলের উপরে পড়ে গেলাম। আর টেবিলের উপরে যে পানির একটা মগ রাখা ছিল, ওইটা আমার চোখে পড়ে নাই। নিচে পড়ার কারণে মগে আমার হাত লেগে ওটা নিচে পড়ে গেল। আর তখনই একটা চিৎকার ভেসে আসলো, কিরে তুই এটা কি করলি? আমাকে পানি দিয়ে ভিজিয়ে দিলি? এটা বলতেই যিনি নিচ থেকে উপরে উঠলো, তাকে দেখে তো ইতিমধ্যে আমার হাত পা কাঁপতে শুরু করলো। যা একটু চাকরির আশা করে এখানে আসছিলাম, সেটাও মনে হয় গেল এবার। লিফটে যাকে আমি ম্যানেজারের পরিচয় দিয়ে এখানে আসছি, তিনি এখানকার ম্যানেজার। তবে মগের সবটা পানি ওনার উপর পড়ার কারণে উনি পুরোপুরি ভিজে গেছেন। অফিসের ভিতরে তো আর রাগে চিৎকার দিতে পারবে না, এজন্য চোখ গরম করে দাঁতে দাঁত কামড়ে বলল, তা ম্যানেজার সাহেব, আমাকে এভাবে ভিজিয়ে দিলেন কেন? তোরে এত বড় সাহস কে দিয়েছে রে? আমি বললাম, সরি ম্যাডাম, ভুল হয়ে গেছে, মাফ করে দিবেন। আমি ভিতরে আসার সময় এত কিছু খেয়াল করি নাই, ভাবলাম ভিতরে কেউ নেই, তাহলে আওয়াজ আসলো কোথা থেকে? আর আমি জানতাম না আপনি নিচে ছিলেন। ম্যাডাম মুখের পানি মুছে বলল, এই দিকে আই তো, তোরে একটু দেখি। আমি ওনার সামনে যেতে আমার গালে ঠাস ঠাস করে দুইটা চড় দিয়ে বলল, এটা যদি অফিস না হতো রে, তাহলে তোরে মেরে মেরে এমন অবস্থা করতাম, মন চাইছে। আমি বললাম, সরি ম্যাডাম, আমার ভুল হয়ে গেছে, মাফ করে দেন। ম্যাডাম বলল, শার্ট খোল তোর। আমি ওনার দিকে চোখ তুলে তাকিয়ে বললাম, জি ম্যাডাম। ম্যাডাম বলল, তোরে বলছি শার্ট খুলতে, যেটা বললাম সেটা কর, এত বেশি কথা বলিস কেন? আমি ওনার রাগ দেখে ভয় পেয়ে গেলাম, ওনার কথা মতো শরীর থেকে শার্ট খুলে দিলাম। ভাগ্য ভালো যে নিচে একটা গেঞ্জি ছিল। ম্যাডাম আমার হাত থেকে শার্ট নিয়ে বলল, এখানে দাঁড়িয়ে থাক, আমি ভিতর থেকে ফ্রেশ হয়ে আসছি, কেউ আসলে বলবি আমি একটু কাজে বাইরে গেছি। আমি বললাম, জি আচ্ছা ম্যাডাম। এই কথা বলে ম্যাডাম ওয়াশরুমে চলে গেল। ম্যাডাম যেতে আমি বড় একটা নিঃশ্বাস নিলাম। আহা, এখন একটু শান্তি লাগছে। মনে হচ্ছে যেন এতক্ষণ জমের সামনে দাঁড়িয়েছিলাম, বাবা চোখ দেখে মনে হচ্ছিল যেন আগুন বেরোচ্ছে। আর আমি কত বড় একটা বোকা, আসছে এই অফিসে চাকরি করতে, আবার যিনি অফিসের ম্যানেজার, তার কাছে আমি নিজেকে বড় বানিয়ে নিলাম। এখন হলো তো, এটাকে বলে নিজের হাতে নিজের মান সম্মান খাওয়া। ধ্যাত, এখানে আর কতক্ষণ এভাবে দাঁড়িয়ে থাকবো? এর থেকে গিয়ে একটু বসি না। আর ম্যাডাম দরজা খুলে তো বের হবে, তখন আমি সাথে সাথে দাঁড়িয়ে যাব। মাথা নিচু করে টেবিলে দেখতে লাগলাম, কি সুন্দর করে সবকিছু সাজিয়ে রাখছেন উনি। আর এই মেয়ের পাওয়ার কিন্তু খুব বেশি, বাবা হলো মালিক আর মেয়ে ম্যানেজার, সবকিছু তো ওদের হাতে। কিরে, আমি কি তোরে বসতে বলছি? আমি মাথা উঁচু করে দেখি ম্যাডাম ওয়াশরুম থেকে বের হয়েছে, তবে উনি আমার শার্ট পরেছে। ওনার জামা পানিতে ভিজে গেছে হয়তো, এজন্য উনি আমার শার্ট পরেছে। তবে এই গরিবের কাপড় পরেছে উনি, কতটা যে ভালো লাগছে আমার বলার বাইরে। ম্যাডামের কথা শুনে আমি সাথে সাথে চেয়ার থেকে দাঁড়িয়ে বললাম, আসলে ম্যাডাম অনেকক্ষণ হলো তো এখানে আসছি, তাই ভাবলাম আপনি ভিতরে গেছেন, কখন আসেন তাই আর কি। ম্যাডাম বলল, বেয়াদবের বাচ্চা, কাকে কিভাবে সম্মান করতে হয় জানিস না? এখানে তোরে কে পাঠিয়েছে? আমি বললাম, স্যার বলছে আপনার সাথে দেখা করতে। ম্যাডাম বলল, তোর নাম কি রিফাত? আমি বললাম, জি ম্যাডাম। ম্যাডাম বলল, সুইটি তো বলল, আপু আমার স্যার কিন্তু খুব ভালো, আর তুই তো দেখি আস্ত জলজন্ত বেয়াদব। আমি বললাম, ম্যাডাম আমি সরি বলছি তো, তখন ভাবছিলাম হয়তো আপনি অফিসে চাকরি করেন এজন্য। ম্যাডাম বলল, এজন্য কি? আমি বললাম, সরি ম্যাডাম। ম্যাডাম বলল, সুইটি যদি আমার কাছে অনুরোধ না করতো, তাহলে তোরে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতাম, বেয়াদব কোথাকার। আমি বললাম, ম্যাডাম আমি এখানে চাকরি করার জন্য আসছি, আর আপনার ঘাড় ধাক্কা দিয়ে বের করতে হবে কেন? আমার কি হাত পা নাই? আমি হেঁটে হেঁটে বের হয়ে যেতে পারবো। এমন নয় তো, এই চাকরি না করলে আমার পেট চলবে না। যাই করেন অসম্মান করবেন না ম্যাডাম। ম্যাডাম বলল, ও তাই নাকি? আমার কথাগুলো তোর গায়ে লাগলো? এত যেহেতু নেতিবাচক কথা বলতে পারিস, তাহলে তোর আর এই অফিসে চাকরি করার কি দরকার আছে? যা, বের হয়ে যা। আঙ্কেল ভিতরে এসে বলল, আম্মু সবসময় রাগ দেখালে হবে? আমি তোরে কতবার বলছি অফিসের কারোর উপর এত রাগ দেখাবি না। তোর রাগের কারণে আমার কত বড় ক্ষতি হয় জানিস তুই? আর ওর জন্য আমার বেস্ট ফ্রেন্ড আমাকে রিকোয়েস্ট করেছে, ওকে যদি ফিরিয়ে দিই আমার মান সম্মান থাকবে বুঝি? ম্যাডাম ওনার বাবাকে দেখে বলল, কিন্তু বাবা। আঙ্কেল বলল, দেখ মা, আমি কোনো কিছু শুনতে চাই না, তুই এই ছেলেকে ওর কাজ বুঝিয়ে দে। আমি এখন গেলাম, আর এই
স্যারটা আমার চিনা চিনা লাগছে। একটু আগে যেন আমি স্যারকে আর কিছু বলতে না দিয়ে বলল, বাবা তুমি যাও বলছি। রাগে কিন্তু আমি এখন যা ইচ্ছা তাই করে ফেলবো। স্যার বের হতে হতে বলল, নতুন ছেলে দেখিস আবার ভয় দেখাস না। স্যার চলে যেতেই ম্যাডামের মুখ পাকা টমেটোর মতো লাল বর্ণ ধারণ করলো। হয়তো আমার উপর উনি ওনার রাগ দেখাতে পারছে না এই জন্য, তবে আমার এসব কথা বলা ঠিক হয় নাই। ম্যাডাম এবার আমাকে বলল, বস এখানে। আমি ম্যাডামের সামনে বসে গেলাম। আমি বসতেই উনি বলল, নাম কি তোর? আমি বললাম, নামটা তো জানেন, তাহলে আবার জিজ্ঞেস করছেন কেন? ম্যাডাম চোখ থেকে চশমা খুলে হাত থেকে কলম রেখে বলল, ম্যানেজার কি আমি না তুই? আমি বললাম, সরি ম্যাডাম, ভুল হয়ে গেছে। ম্যাডাম বলল, তোর সরি দিয়ে তুই পানি খা। আমি যা বলবো তাই উত্তর দিবি, একটা যদি উল্টাপাল্টা কথা বলিস না। আমি বললাম, জি ম্যাডাম, আমার নাম রিফাত। এক এক করে ম্যাডাম আরো অনেক কিছু জিজ্ঞেস করলো। আমি সবকিছু বললাম। উনি আমার মুখ থেকে সবকিছু শুনে শেষে দাঁড়িয়ে বলল, চল আমার সাথে, আমি তোরে তোর ডেস্ক দেখিয়ে দিচ্ছি। আমি ওনার পিছনে পিছনে যেতে লাগলাম। আমাকে একটা মেয়ের পাশে নিয়ে বসিয়ে বলল, এখন তোরে এই মেয়ে কাজ দেখিয়ে দিবে, ও যা যা বলবে তাই করবি, আর যাওয়ার আগে আমার থেকে বইগুলো নিয়ে যাবি। আমি বললাম, আচ্ছা ঠিক আছে ম্যাডাম। ম্যাডাম বলল, আর একটা কথা, আমাকে ম্যাডাম বলবি না। আমি বললাম, তাহলে কি বলবো আপু? ম্যাডাম বলল, ইস, মন চাইছে তোরে যে কি করতে। আমি চুপচাপ বসে আছি। উনি সবসময় এত রাগ দেখাই কেন, এটাই তো আমি বুঝি না। যাওয়ার আগে ম্যাডাম বলে গেল, আমাকে ম্যাম বলবি, মনে থাকে জানো। মনে মনে বললাম, ম্যাম আর ম্যাডামের মাঝে আবার কি পার্থক্য আছে? কি জানি, উনি সবকিছু জানেন। তবে আঙ্কেল আর সুইটি যদি না বলতো, তাহলে আমার চাকরি করতে হতো না, এই চাকরিটাও চলে যেত। ম্যাডাম যাওয়ার আগে যেই মেয়েটাকে বললো আমাকে কাজ দেখাতে, সেই মেয়েটা আমাকে বলল, আজকে কি তুমি নতুন জয়েন করেছো নাকি? আমি বললাম, জি, নতুন জয়েন করেছি। তবে আপনাকে কি ম্যাডাম বলতে হবে? মেয়েটা হাসি দিয়ে বলল, না না, আমাকে তা বলতে হবে না, আমার নাম বন্যা, তুমি বন্যা বলেই ডাকতে পারো। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, এখন বলেন আমাকে কিভাবে কি করতে হবে। একটু একটু করে হাত ধরে বন্যা আমাকে সবকিছু দেখিয়ে দিতে লাগলো। অল্প স্বল্প করে কাজ করতে লাগলাম। এর মাঝেই পিয়ন এসে বলে গেল, আমাকে নাকি ম্যাডাম ডাকছে। ধুর বাবা, এখন আবার কি বুঝলাম না, এই মেয়ে আমাকে কি পেয়েছে। আরে আমি কি কাকে কি বলছি, উনি তো এখানকার ম্যাডাম। ডেস্ক থেকে উঠতেই বন্যা বলল, অফিসের সবাই ওনাকে কিন্তু ভয় পায়, যাও দেখো তোমাকে কি বলে। আমি চুপচাপ হেঁটে ম্যানেজারের কেবিনের সামনে গিয়ে বললাম, আমি কি ভিতরে আসবো ম্যাম? ম্যাম বলল, ভিতরে আই। আমি ভিতরে যেতে কতগুলো বই আমার কাছে দিয়ে বলল, এগুলো আজকের ভিতরে শেষ করে কাল বইগুলো জমা দিবি আমাকে। আর কিভাবে শেষ করবি তা আমি জানি না, যদি এক পৃষ্ঠা থেকে একটা কিছু ভুল হয় তো তোর খবর আছে, এই বলে দিলাম। এত বই দেখে আমি ভয় পেয়ে গেলাম। এতগুলো বই পড়ে আজকের দিনের ভিতরে কিভাবে শেষ করব, আমার মাথা ঘুরতেছে বইগুলো দেখে। আমি বইগুলো হাতে নিয়ে বললাম, ম্যাম এতগুলো বই দিনে কিভাবে? ম্যাম আমার দিকে আবার সেই রাগী দৃষ্টিতে তাকিয়ে বলল, চাকরি করার ইচ্ছা আছে নাকি নাই? যদি ইচ্ছা থাকে তো আমার কথা শোন, নইলে চুপচাপ এই অফিস থেকে বের হয়ে চলে যা, অযথা আমার সময় নষ্ট করবি না। এখন এখান থেকে যা বলছি, বাসায় গিয়ে পড়তে থাক। বইগুলো হাতে নিয়ে মনে মনে বললাম, কে যে আমাকে বলছিল এখানে চাকরি নিতে, এর থেকে বসে থাকাটাও ভালো ছিল। বইগুলো নিয়ে বের হতেই আমাকে দেখে সবাই হাসতে লাগলো। আমি আমার ডেস্কের সামনে গিয়ে বন্যাকে বললাম, সবাই আমাকে দেখে এভাবে হাসতেছে কেন বলতো? বন্যা বলল, তোর মতো নতুন মুরগি পেয়েছে এজন্য হাসছে। আমি বললাম, মুরগি মানে? বন্যা বলল, এখন তোরে কিছু বলা যাবে না, কয়েকদিন যাক, পরে সবকিছু বলবো। এখন বাসায় গিয়ে পড়া শুরু কর, নইলে তোর খবর আছে। আমি এক বুক দুঃখ নিয়ে অফিস থেকে বের হয়ে গেলাম। অফিস থেকে বের হয়ে আনমনে হাঁটতে লাগলাম, আর চিন্তা করছি আমি এতগুলো বই কিভাবে পড়ে শেষ করব। কিন্তু আমার মাথায় শুধু একটা কথাই আসছে, যে তখন আমাকে বন্যা বলল যে আমাকে নাকি নতুন মুরগি পেয়েছে, এই কথার অর্থ কি? এটাই তো আমি বুঝলাম না। এর মাঝেই আমার সামনে একটা মাইক্রো এসে দাঁড়ালো। মাইক্রো দেখে আমি বুঝে গেছি যে সুইটি এসেছে। আর আমার কথাও ঠিক তাই হলো। সুইটি গাড়ি থেকে নেমে ড্রাইভারকে বলল গাড়ি নিয়ে বাসায় চলে যেতে, আর ড্রাইভার ওর কথা মতো গাড়ি নিয়ে চলে গেল। সুইটি আমার হাতে এতগুলো বই দেখে বলল, কি ব্যাপার স্যার, মনে হচ্ছে জানো আপনি আবার নতুন করে পড়াশোনা শুরু করছেন। আমি বললাম, আর বলো না এই কথা, তোমার বোন এতগুলো বই ধরিয়ে দিয়েছে, আর এগুলো আজকের ভিতরে শেষ করে দিতে হবে। এতগুলো বই কিভাবে শেষ করব বলো তুমি? সুইটি বলল, ও আচ্ছা এই কথা, আমি আপুকে বলবো নি, এত টেনশন নিয়েন না। আমি বললাম, তো তুমি আমাকে দেখলে কিভাবে? সুইটি বলল, রাস্তার পাশ দিয়েই তো যাচ্ছিলাম, আর হঠাৎ করে আপনাকে দেখি, তাই ভাবলাম
স্যারের সাথে কিছুটা সময় কাটাই। আমি বললাম আমার সাথে সময় কাটাতে হবে না, এখন তুমি বাসায় চলে যাও, ঠিক আছে? সুইটি বলল, হ, আপনি বললেই কি আমি এখন বাসায় চলে যাব? স্যার, আপনার সাথে বসে চা খাওয়ার ইচ্ছা হচ্ছে, চলেন না? আমি বললাম, রাস্তার পাশে দাঁড়িয়ে এইসব কি আবদার করে বসো তুমি? এগুলো কিন্তু ঠিক না সুইটি। সুইটি আমার হাত থেকে কতগুলো বই নিয়ে বলল, কি ঠিক আছে আর কি ভুল এত কিছু আমি জানি না, আমি যেটা বলছি সেটা করতে হবে, নইলে কিন্তু আমি এখানে বসে কান্না করব। আমি বললাম, মাঝে মাঝে যে এত পাগলামো করো এগুলো কিন্তু আমার একদম পছন্দ হয় না, বুঝলে? কেন এমন করো বলো? এখন বাসায় গিয়ে পড়ো, যাও। সুইটি বলল, আপনি যাবেন নাকি তাই বলেন, আমি এত কিছু আপনার মুখ থেকে শুনতে চাইছি না, আমি আপনার জন্য কত কিছু করছি, আর আপনি এই মেয়ে এখন আমাকে ইমোশনাল করে ফেলবে বুঝছি, এর থেকে বরং ওর কথা শুনে যাওয়াই ভালো। আর ও তো আমার কাছে বড় কোনো আবদার করে নাই, এক কাপ চা তো ঠিক আছে। আমি মুখে হাসি টেনে বললাম, ঠিক আছে বাবা, তবে বিলটা কিন্তু তুমি দিয়ে দিবে। সুইটি বলল, আপনি আমার স্যার, এই কথা কি বলতে হয়? আপনাকে কিভাবে সম্মান করতে হয় এটা আমার জানা আছে, চলেন না শুধু। সুইটি জোরাজোরিতে একটা দোকানের সামনে গিয়ে বসলাম। দোকানে বসতেই সুইটি বলল, মামা, আমরা ভিতরে গিয়ে বসলাম, ভিতরে কাউকে আসতে দিবেন না কিছুক্ষণের জন্য, আর এজন্য আমি বাড়তি টাকা দিব, ঠিক আছে? দোকানদার আমাদের দেখে একটা হাসি দিয়ে বলল, আচ্ছা ঠিক আছে ম্যাডাম, আপনারা ভিতরে গিয়ে বসেন, আমি আপনাদের জন্য স্পেশাল চা বানিয়ে নিয়ে আসছি। সুইটি আর আমি ভিতরে গিয়ে বসলাম। চেয়ারে বসতেই সুইটি বলল, স্যার কিছু মনে করবেন না, এমনটা করছি কারণ যদি আমার বাবা দেখে ফেলে এজন্য। আমি বললাম, থাক, আর কিছু বলতে হবে না তোমাকে, এখন তাড়াতাড়ি চা খেয়ে আমরা বিদায় হই, কি বলো? সুইটি বলল, এত তাড়াহুড়ো কিসের আপনার? শুধু আমার কাছে আসলেই তাড়াহুড়ো করেন, এটা কিন্তু ঠিক না স্যার। দোকানদার মামা আমাদের চা দিয়ে বলল, যত ইচ্ছার সময় পার করেন ম্যাডাম, এখানে কেউ আসবে না, চিন্তা করবেন না। চা খেতে খেতে সুইটির সাথে টুকটাক কথা বলছি, হঠাৎ করে সুইটি আমার চায়ের কাপটা নিয়ে ওর চায়ের কাপে সবটা চা ঢেলে দিয়ে আমার হাতটা শক্ত করে ধরে সবটা চা আমার হাতের উপর ঢেলে দিল। আমি বললাম, এই এই কি করছো? হাত তো পুড়ে যাচ্ছে, হাত ছাড়ো আমার। ছুটি বলল, পুড়ে জ্বলে ছাই হয়ে যাক না স্যার, এমন করলে মহব্বত ভালোবাসা বাড়ে নাকি? আমি তো সেটাই করলাম, এখন আমি আপনাকে কিছু কথা বলতে চাই। আমি বললাম, কথা পরে বলবে, আগে আমার হাত ছাড়ো। ইস, আমার হাতটা আজকে গেল। সুইটি বলল, স্যার গরম চা আমাদের হাতে দেওয়ার জন্য আমার হাতটা মনে হচ্ছে যেন পুড়ে যাচ্ছে, আমার এখন চিৎকার করতে ইচ্ছে করছে, এতটা পরিমাণে কষ্ট হচ্ছে আমার, কিন্তু আপনার মুখের দিকে তাকিয়ে দাঁতে দাঁত কামড়ে এগুলো সহ্য করে নিলাম। আপনি কি বোঝেন না স্যার, আপনার যদি হাত জ্বলে পুড়ে ছাই হয়ে যায় তাহলে তো আমি একটা মেয়ে, আমার কি অবস্থা হবে একটু চিন্তা করেন আপনি। কান্না করতে ইচ্ছা করছে আমার। সুইটির কথা শুনে আমি অবাক হয়ে গেলাম, ও যা বললো সবকিছু তো ঠিক কথা, আসলেই তো ওর চোখের কোণে পানি চলে আসছে, আর আমি বোকার মতো শুধু কথা বলেই যাচ্ছি। জানি না সুইটিকে দেখে এখন আমার কি হয়েছে। ওর হাতটা আরো জোরে চেপে ধরে চোখের দিকে তাকিয়ে বললাম, কিছু কি বলতে চাও আমাকে? সুইটি বলল, স্যার আমি অনেক কিছু বলতে চাই, আজকে আমি আমার মনের কথা বলতে চাই, আমাকে ফিরিয়ে দিবেন না তো বলেন? আমি বললাম, তোমার আবার মনের কথা আছে নাকি? আচ্ছা আগে বলো, আমি শুনি তুমি কি বলতে চাও। সুইটি বলল, আমি জানি না কোনটা ভালোবাসা আর কোনটা প্রেম, কিন্তু ঘুম থেকে উঠলে সবার আগে তোমার কথা মনে পড়ে। সারাদিন শত কাজের ফাঁকে ভাবি তুমি কি করছো, শত চিন্তা দূর হয়ে যায় তোমার সাথে 10টা মিনিট কথা বললে। ভালোবাসা কি জিনিস এটা আজও শেখা হলো না, তবে তোমাকে দেখে যে একটা ফিলিংস আসে এটাকেই আমি ভালোবাসা মনে করি। ভালোবাসতে সুন্দর একটা মন লাগে, আর আমি মনে করি আমার সেটা আছে। 24টা ঘন্টা সময়ের ভিতরে আমার 20 ঘন্টাই তোমার কথা মনে পড়ে। যদি এমন হতো সব সময় আমি তোমাকে কাছ থেকে দেখতে পেতাম তাহলে আমার থেকে আর কেউ খুশি হতো না। এত বড় একটা গোলাকার পৃথিবী, কিন্তু এই পুরো পৃথিবীতে আমার কেবল তোমাকেই ভালো লাগে, হয়তো এটাই ভালোবাসা। আমি কিছু জানি না, বুঝি না, তবে আপনাকে আমার লাগবে এটাই জানি। মোট কথা, তোমার প্রতি আমার ভালোবাসা মুখে বা লিখে প্রকাশ করতে পারবো না, শুধু বলবো অনেক ভালোবাসি তোমায়। আমি হাসি দিয়ে বললাম, খুব সুন্দর ভালোবাসার কথা বললে তো, যেভাবে ভালোবাসার কথা বলছো আমি তো মনে করছি সিরিয়াসলি, কিন্তু এগুলো তো আসলে অভিনয়, তাই তো? সুইটি বলল, কে বলেছে এগুলো অভিনয় স্যার? আমি আপনাকে প্রপোজ করেছি, আপনি কি বলেন এইসব? আমি বললাম, থাক, আর অভিনয় করতে হবে না, আমি বুঝে গেছি। সুইটি ওর মাথায় হাত দিয়ে বলল, আমি কসম করে বলছি স্যার আপনাকে, আমি যা বলছি মন থেকে বলছি, আমি আপনাকে ভালোবেসে ফেলেছি স্যার, আমাকে আপনি ফিরিয়ে দিবেন না। এত তাড়াতাড়ি যে কারো প্রেমে পড়ে যাব এটা আমি ভাবি নাই, বিশ্বাস করেন স্যার, আমি আপনাকে খুব ভালোবেসে ফেলেছি।
আমি বললাম, এই তোমার কি মাথা খারাপ হয়েছে? এইসব কি কথা বলছো? আমি এখানে এসেছি কয়েকদিন হলো, আর এর ভিতরে চিচি আমি ভাবতেও পারি নাই। সুইটি আমার হাত ঝাঁকি দিয়ে বলল, আমি মরে গেলে আপনি খুশি তো স্যার? আমি বললাম, উল্টাপাল্টা কথা বলতে হবে না, এখন বাইরে চলো, আমি বাইরে দাঁড়িয়ে আছি, বিলটা দিয়ে আসো। এই কথা বলে আমি বইগুলো হাতে নিয়ে বাইরে চলে গেলাম। কিছুক্ষণ পর সুইটিও চলে আসলো। ওর চোখ লাল হয়ে গেছে, চোখের পানি মুছে মুখের অবস্থা খারাপ করে ফেললো। আমি একটা রিক্সা ডেকে উঠে গেলাম, আর আমার পাশে সুইটি চুপচাপ উঠে বসে গেল। রিক্সা তার আপন গতিতে চলতে লাগলো। সুইটির দিকে তাকিয়ে দেখি ওর মন খারাপ করে বসে আছে। ওর মন খারাপ দেখে বললাম, দেখো আমি তোমার স্যার, তোমার বাবা আমাকে বিশ্বাস করে আমাকে তোমাদের বাসায় জায়গা দিয়েছে। আর তুমি যে সুন্দর এমনটা নয়, কিন্তু আমার মতো গরিব একটা ছেলের পক্ষে তোমাকে ভালোবাসা সম্ভব নয়। আমার কথা শুনে সুইটি রিক্সা থামিয়ে রিক্সা থেকে নেমে রিক্সা ভাড়া দিয়ে বলল, আপনি নামেন, আপনার সাথে কথা আছে। আমি বললাম, আবার কি পাগলামো করতে চাইছো তুমি? সুইটি বলল, আপনাকে নামতে বলছি আমি। এই মেয়ে আমাকে পাগল বানিয়ে দিবে আজকে। এভাবে ও আজকে পাগলামো করবে জানলে আর ওর সাথে আসতাম না। রিক্সা থেকে নেমে একটু দূরে একটা নিরিবিলি জায়গায় ও আমাকে নিয়ে গেল। ওর মাথা থেকে একটা পিন বের করে ওর হাতের মাঝে জোরে একটা টান বসিয়ে দিল, আর সাথে সাথে ওর হাত থেকে রক্ত পড়তে লাগলো। আমি ওর হাত ধরে বললাম, তুমি কি পাগল হয়ে গেছো? এটা কি করলে? আমার কথা শুনে আবার সুইটি আমার হাত ধরে আমার হাতে পিন দিয়ে টান বসিয়ে দিল, আর এখন আমার হাত থেকেও রক্ত বেরোচ্ছে। সুইটি এবার আমার রক্তমাখা হাত দেখে চোখের পানি ছেড়ে দিয়ে বলল, স্যার, ভালোবাসা কি কোনো আলাদা রং আছে? আমার রক্তের রং লাল, আপনারও তো লাল। তাহলে এখানে ধনী গরিবের কিসের ভেদাভেদ? আমাকে আর কি প্রমাণ করতে হবে বলেন? আমি ভালোবাসা প্রকাশ করতে সবকিছু করতে পারি। ভালোবাসার উপর আমার একটুও বিশ্বাস ছিল না, কিন্তু আপনাকে দেখার পর আমার কি হয়েছে আমি নিজেও জানি না। খুব ভালোবেসে ফেলেছি আপনাকে। প্লিজ স্যার, আমাকে ফিরিয়ে দিবেন না। ছুটির কথা শুনে আমি কি করব বুঝতে পারছি না। হাত থেকে প্রচুর রক্ত বেরোচ্ছে। সামনে একটা ছোট হাসপাতাল দেখতে পেলাম। তাড়াতাড়ি সুইটিকে ধরে হাসপাতালে নিয়ে গেলাম। হাসপাতালে গিয়ে হাত ব্যান্ডেজ করে হাসপাতাল থেকে বের হলাম। রাস্তায় দাঁড়িয়ে বললাম, আজকে যে এইসব পাগলামো করলে, এগুলো কিন্তু ঠিক না সুইটি। এইসবের কোনো মানে নাই। বয়সের তুলনায় তুমি অনেক পিচ্ছি একটা মেয়ে। এখন আবেগের বশে এইসব কথা বলছো। কয়েকদিন পর আবেগ চলে যাবে, বুঝলে? এজন্য বলছি এইসব বাদ দিয়ে পড়াশোনায় মনোযোগ দাও, ঠিক আছে? সুইটি বলল, আপনি আমার কথা শুনলেন না তো স্যার, বড় একটা ভুল করে ফেললেন। বুঝবেন একদিন স্যার, যখন আমি থাকবো না। এভাবে হাত কেটে কেউ বলবে না যে ভালোবাসি আপনাকে। বিশ্বাস করেন স্যার, এতক্ষণ আপনার সাথে ছিলাম বলে আমি সেফ ছিলাম, কিন্তু এখন বাসায় চলে যাব। জানি না পরে কি হবে। তবে একটা কথা, আমার কিছু হয়ে গেলে আপনি আমাকে দেখতে আসবেন না। আজকে আমি আমার ভালোবাসার কথা প্রকাশ করেছি। যদি এটাই না পাই, তাহলে এই দুনিয়াতে থেকে লাভ আছে কোনো? ভালো থাকবেন স্যার, আর কখনো আমি আপনাকে বিরক্ত করব না। ভালো থাকবেন স্যার। এই কথা বলে সুইটি রিক্সায় উঠে চলে গেল। ওর কথা শুনে তো আমার মাথা ঘুরছে। সত্যি ও আবার উল্টাপাল্টা কিছু করে ফেলবে না তো? আমার তো এখন ভয় হতে শুরু করছে। ধীরে ধীরে হেঁটে বাসায় চলে গেলাম। ভাইয়া আমার হাত থেকে বইগুলো নিয়ে বলল, এগুলো বই দিয়ে কি করবি ভাইয়া? আমি বললাম, কি আর করব, অফিসের বই পড়ে শেষ করতে হবে। আমার কথা শুনে মাই খুশিতে আমাকে জড়িয়ে ধরে বললাম, তার মানে তোর চাকরি হয়ে গেছে? আমি বললাম, হ বোন, হয়েছে। আর এই সবকিছুর পেছনে আমার ছাত্রীর হাত আছে। ভাই বলল, সে যাই হোক ভাইয়া, তোর তো চাকরি হয়েছে। হাত মুখ ধুয়ে টেবিলে বস, আমি তোরে খাবার দিচ্ছি। আম্মু ঘুমাচ্ছেন, ওনাকে ডেকে কোনো লাভ নেই। আমি ওয়াশরুমে গিয়ে হাত মুখ ধুয়ে টেবিলে গিয়ে বসলাম। দুই ভাই বোন খাবার খাচ্ছি, তার কথা বলছি। তবে সুইটির কথা যেন আমি ভুলে গেছি মনে হচ্ছে। খেটে একটা বই নিয়ে পড়তে বসলাম। বইগুলো আগে পড়ে শেষ করতে হবে। একটাই বই নিয়ে কতক্ষণ বসেছিলাম জানি না। এর মাঝেই ফোনটা বাজতে লাগলো। ফোনের নম্বর দেখে বুঝলাম সুইটি কল দিয়েছে। মনে মনে বললাম, এখন আবার কি বলবে এই মেয়ে? মন যা চাই তাই করে, ও পাগল একটা মেয়ে। আমি ফোন রিসিভ করে বললাম, সুইটি বলো, কি হয়েছে? ওপাশ থেকে আঙ্কেল বলল, বাবা তাড়াতাড়ি আমাদের বাসার সামনে হাসপাতালে চলে আসো, সুইটি বিষ খেয়েছে। তো এভরিওয়ান, নেক্সট পার্টের জন্য সবাই একটু বেশি বেশি লাইক আর কমেন্ট করে দিও। ধন্যবাদ।